বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি তিন দিক থেকেই বাংলাদেশ নানা রকমের সংকটের মধ্যে বা টানাপোড়েনের মধ্যে আছে। মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, যিনি সংবাদপত্রে এবং টেলিভিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে বহু বছর ধরে কাজ করছেন। আমাদের সঙ্গে জার্মানি থেকে যুক্ত হচ্ছেন জিয়া হাসান একজন অর্থনীতিবিদ এবং গবেষক, এবং তিনি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ক গবেষণায় নিয়োজিত। একাধিক বই তার বেশ আলোচনায় এসছে বাংলাদেশে, এবং এই মুহূর্তে তিনি জার্মান ফেডারেল শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের অর্থায়নে জার্মানির পেশাগত প্রশিক্ষণ ব্যবস্থাকে উন্নত করবার একটি প্রকল্পে গবেষক হিসেবে কাজ করছেন। জিয়া হাসান, আপনাকেও স্বাগত জানাই, এবং আপনাকে বিশেষভাবে স্বাগত জানাই আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সো আমি আপনাদের দুজনের কাছে প্রথম যে প্রশ্নটা রাখতে চাই, যেহেতু রাজনীতির বিষয়ে সবারই খুব বেশি আগ্রহ, বাংলাদেশের দর্শকদের বা জনগণের, সব কিছুর মধ্যে রাজনীতি আছে আমরা সেটা জানি, কিন্তু সাধারণ মানুষ রাজনীতি বলতে যেটা বোঝে সেটা দৃশ্যত অনুপস্থিত বাংলাদেশে দেখা যাচ্ছে। সো কেন এই অবস্থা, এবং বিশেষ করে 7ই জানুয়ারির নির্বাচনের পর থেকে সরকারি দলের পারফরমেন্স আপনারা কেমন দেখছেন, তাদের বিহেভিয়ার কেমন দেখছেন? একই সঙ্গে বিরোধী দলের যে ভূমিকা, বিশেষ করে বিএনপির যে অবস্থান বা ভূমিকা, বক্তব্য, সেটা আপনারা কিভাবে দেখছেন? সো আপনাদের দুজনের কাছ থেকে এই বিষয়ে আমি শুনতে চাই। প্রথমে সৈয়দ ইশতিয়াক রেজা। অনেক ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে বহুদিন থেকে একটা অরাজনৈতিক রাজনীতি বিরাজ করছে। যে রাজনীতিটা আছে সেটাকে ঠিক রাজনীতি বলা যায় না, কিন্তু এক ধরনের অরাজনৈতিক বা বিরাজনীতি বলতে পারেন। দেখেন, 7ই জানুয়ারি নির্বাচনের আগে এবং 7ই জানুয়ারি নির্বাচনের পরে বলেন, কিংবা তারও আগে থেকে বলেন, দুটি বড় দলের বিবাদ এবং বিদ্বেষ, বিষোদ্গার ছাড়া বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সেই অর্থে কোনো রাজনীতি আমি দেখতে চাই না। শাসক দল আওয়ামী লীগ এবার চতুর্থবারের মতন ক্ষমতায় আছে, এবং তাদের যে রাজনীতিটা সেটাও কিন্তু ওইভাবে কোনো কর্মসূচি নাই, সেইভাবে মানুষের জন্য কোনো ধরনের শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আনার ভাবনা নাই। যেটা আছে সেটা হলো ক্ষমতা চর্চা, যেটা আছে সেটা হলো যে তার যে ক্ষমতাটা তার হাতে আছে সেটা চর্চা। অন্যদিকে বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল রাজপথের তাদের যে বিএনপির যে রাজনীতি, সেটাকেও আমার কাছে রাজনীতির জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে রাজনীতি। সামগ্রিকভাবে বিএনপির বড় কর্মসূচি বলেন, বড় ভাবনার জায়গাটা বলেন, একটা পরিবার কেন্দ্রিক, এবং তারাও একটা না সূচক কর্মসূচির মধ্যে আছে, কোথাও কোনো হা দেখতে পায় না। আমি এই কারণে বললাম কথাটা যে 7ই জানুয়ারি নির্বাচন আপনার বর্জনের পলিটিক্যাল একটা জায়গা ছিল, কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেন কেন? কিংবা দলে যদি কেউ দাঁড়িয়ে, এবার যেহেতু অরাজনৈতিকভাবেই হচ্ছে, দলীয়ভাবে হচ্ছে না, সেখানে দলের কর্মীরা, নেতারা যদি স্থানীয় পর্যায়ের তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চায়, তাহলে সেই জায়গাটায় আপনি তাদেরকে বাধা দিলেন কেন? এতে করে যেটা হলো একটা রাজনীতি বিমুখতা তৈরি হলো সামগ্রিকভাবে। এবং এই বর্জন থেকে আমি সংসদ নির্বাচনের কথা বলছি না, এই থেকে কোনো অর্জন আমি অন্তত দেখতে পাচ্ছি না। ইমরান খান দেখেন পালিয়ে বেড়াচ্ছে, তার দলের লোকেরা মূল নির্বাচনে তো অংশ নিয়েছে, এমনকি উপনির্বাচনগুলোও কিন্তু তারা লড়াই ছাড়েনি, বলতে গেলে ফেরারি অবস্থায় নির্বাচনগুলো করেছে, অর্থাৎ লড়াইয়ের ময়দানটা ছেড়ে দেয়নি। এবং দুটি দল পরস্পর বিরোধী বক্তব্য প্রতিদিন দেয়া ছাড়া ওইভাবে বাংলাদেশের মানুষের সামনে কোনো ধরনের গঠনমূলক রাজনীতি হাজির করতে পারছে না। এই কারণে আমি বলছি, এখন তো দেশে রাজনৈতিক দলের নামে যেটা চলছে এটা রাজনীতি না, একটা অরাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, এবং এই অরাজনৈতিক রাজনীতিটাই অরাজনৈতিক রাজনীতি, অপরাজনীতি যাই বলেন না কেন, নানাভাবে বলছেন। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার জিয়া হাসান, আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আমি আপনার রাজনৈতিক লেখালেখি, সাম্প্রতিককালের নির্বাচনের পরিস্থিতি, আপনার বিশ্লেষণ পরিস্থিতি আমার দর্শকদের জন্য একটু শুনতে চাই যে আপনি কিভাবে দেখছেন। আচ্ছা, ধন্যবাদ জিল্লুর রহমান ভাই, আমাকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। এটা আমার প্রথমবার এখানে আসা, এবং এটা আমার জন্য রিয়েলি একটু প্রিভিলেজ। বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে রাজনীতি, এখানে একটা জিনিস স্পষ্ট যে সবার মধ্যে একটা উপলব্ধি আসছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন থাকবে যদি না কোনো অঘটন না ঘটে যায়, যেটা আমরা বলি ব্ল্যাক সোয়ান ইভেন্ট। এই অবস্থায় বিএনপি যে নির্বাচনটা বর্জন করছিল
সেটা হচ্ছে পুরো সিস্টেমকে প্রত্যাখ্যান করছে বিএনপি। ফলে বিএনপির মধ্যে একটা দ্বিধা আছে যে আওয়ামী লীগের অধীনে আমরা মেইন নির্বাচনটা যেহেতু বর্জন করলাম, ফলে আমরা ছোটখাটো নির্বাচনগুলো অংশগ্রহণ করা উচিত কি উচিত না, বা রাজনৈতিকভাবে বিএনপি কিভাবে মানুষের সাথে কানেক্ট করবে। সো এটা একটা প্রশ্ন। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতিকে একটা সুন্দর একাডেমিক ফ্রেমওয়ার্ক আছে। এটা কোনো সন্দেহ নেই যে আমরা একটা টোটালিটারিয়ান রাষ্ট্রে বাস করছি। এটা আসলে রাজনীতি টোটালিটারিয়ান একটা রাষ্ট্রে, সেখানে রাজনীতি তো এমনি থাকে না। তো এই টোটালিটারিয়ান রাষ্ট্রের মধ্যে আমরা মানে একটা ডিক্টেটরশিপের ধারণা, বাংলাদেশকে ডিক্টেটরশিপ বলবো কিনা আমি ওদিকে যাচ্ছি না। একটা ধারণা আছে হচ্ছে স্পিন ডিক্টেটরশিপ, আর একটা হচ্ছে ফিয়ার ডিক্টেটরশিপ। ফিয়ার ডিক্টেটরশিপ হচ্ছে যে ফিয়ার ডিক্টেটরশিপ ভয় দেখায়, এবং ভয় দেখায় যাদেরকে শাস্তি দেয় তাদেরকে আবার সবার সামনে ডিসপ্লে করে যে আমি দেখো, কেউ কিন্তু আমাকে যদি বাধা দিতে চাও তাহলে কিন্তু সবাইকে এই পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে স্পিন ডিক্টেটর একটা গণতন্ত্রের ভাব নেয়। স্পিন ডিক্টেটর নির্বাচন করে, কিন্তু নির্বাচনটা হয় একটা শো অফ। স্পিন ডিক্টেটর বিরোধী দলের রাজনীতিবিদদেরকে জেলে ঢুকায়, নির্বাচনের পরে বের করে নিয়ে আসে। ফলে বাংলাদেশের পলিটিক্সটাকে, বাংলাদেশের রাজনীতিকে আমি একটা স্পিন ডিক্টেটরশিপ হিসেবে দেখি। তো এই স্পিন ডিক্টেটরশিপের সাথে বিএনপি একভাবে খেলে যেতে পারে, বিভিন্ন নির্বাচনে পার্টিসিপেট করা। কিন্তু বিএনপির পজিশন, আমি তাদের কোনো ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না। আমার একদম তাদের রাজনৈতিক পজিশনগুলো নিয়ে আমার বিএনপির সাথে দ্বিমত আছে, বাট সেটা আমার ব্যক্তিগত পজিশন। কিন্তু বিএনপি পজিশন হচ্ছে যে এই স্পিন ডিক্টেটরশিপের সাথে আমরা খেলবো না। সো এটা হচ্ছে যে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমি এভাবে দেখি। এবং আমার মনে হয় আওয়ামী লীগ এই মুহূর্তে খুব কমফোর্টেবল ফিল করছে যে 2023-এ যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল যে একটা ব্যাপক একটা গণ আন্দোলন তৈরি হবে, আমেরিকা স্যাংশন দিবে ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটবে, এগুলো কোনো কিছু ম্যাটেরিয়ালাইজ হয়নি। তখন কিন্তু আমি বিএনপি আওয়ামী লীগের বদলে সাধারণ মানুষের কথা ভাবি। সাধারণ মানুষের কাছে কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে 2023-এ একটা বড় পরিবর্তন আসবে, এইবারই বোধ হয় রাইট টাইম, এইবারই বোধ হয় আমেরিকা, আর্থিক সংকট এবং জনগণের পার্টিসিপেশন সবকিছু মিলিয়ে সরকার বোধহয় টিকতে পারবে না। এবং এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। 2018 নির্বাচন, 23-এর নির্বাচন, এগুলো কোনো নির্বাচন হয়নি। 14তেও এটা একটা মানে বলতে গেলে 14-র পরে থেকে আজকে 10 বছর বাংলাদেশের রাজনীতি, নির্বাচন না থাকলে রাজনীতি থেকে বা কি লাভকে আমি সেটা যাই না। সো সেই জায়গায় মানুষ কিন্তু বড়ভাবে আশাহত হয়েছে, এবং বিএনপির উপর আমি প্রচন্ডভাবে হতাশ। এই জন্যে এই যে 2023-এর রাজনীতিক ঘটনা বলি, বিএনপি যে প্রত্যাশাটা তৈরি করলো, এই প্রত্যাশাটা যে ভেঙে গেল, তারপরে যে বিএনপির নেতৃবৃন্দ মানুষের সাথে এঙ্গেজ হইতে হবে যে ঠিক আছে আমরা এই ভুল হয়েছে, অথবা আমরা এইভাবে আশাভঙ্গ হয়েছে, এই আমরা স্টিল নিজেদেরকে জায়গায় তুলতেছি, কিন্তু বিএনপি কোনো এঙ্গেজমেন্ট পিপলের সাথে দেখিনি। হ্যাঁ হয়েছে, বাস কি সুন্দর করে এখন পিটার হাসের সাথে বসে ছবি তুলতেছে, আমার এগুলো অবাকই লাগছে। সো আমি বিএনপির উপরে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড একটা জেনারেল পাবলিক হিসেবে, যে বিএনপি অনেক কিছুই আমরা যেটা প্রত্যাশা করি না হতে পারে, কিন্তু তারপরে এভাবে করে সিন থেকে হারাই গেল। হ্যাঁ হতাশ হয়েছে বিএনপি, হতাশ হয়েছে জেনারেল পাবলিক, হতাশ হয়েছে। কিন্তু জেনারেল পাবলিকের সাথে তো একটা আওয়ামী লীগের বিকল্প সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই দলটার এখন তো মানুষকে এঙ্গেজ হতে হবে, সেটা বিএনপি করেনি, এবং এটা আমার কাছে খুব হতাশাজনক। যে আমি জাস্ট আপনার কাছে একটু বুঝতে চাই, মানে আপনি আপনার কথার সূত্র ধরে আপনি বলছিলেন যে বিএনপি মানুষের আশা জাগিয়ে তুলেছিল একটা পর্যায়ে মনে হয়েছে, কিন্তু এই আশা কি বিএনপি জাগিয়ে তুলেছিল না মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চাপের ফলে যে পরিবেশ তৈরি হলো সেই কারণে আশাটা জেগে উঠেছিল? কারণ আমরা র্যাবের স্যাংশনের আগে বা ভিসা নীতির আগে বিএনপিকে আসলে 14 বলেন, তার আগে পরে প্র্যাকটিক্যালি 14-র পরে সেই অর্থে কোনো মুভমেন্ট তারা তৈরি করতে পেরেছে সেরকম কিন্তু মনে হয়নি। যেটুকু হয়েছে 13-র আগে, 14-র পরে বা 15 সালের শুরু থেকে জামাত ইসলামী তাদের সঙ্গে ছিল বলে অনেকে মনে করেন যে এই রাজপথটা তার উত্তপ্ত করতে পেরেছিল। আপনি কি একমত এই জায়গায়? বা পুরোপুরি একমত না। এই জন্য আমি স্পিন ডিক্টেটরশিপ এবং ফিয়ার ডিক্টেটরশিপের কনসেপ্টটা বললাম। শেখ হাসিনা মোর ফ্লেক্সিবল দেন আমরা ওনাকে যতদূর ভাবি। সো বিএনপির জন্য নির্দিষ্ট সময়ে কিছু পলিটিক্স করার স্পেস সবসময় ছিল। সো র্যাবের স্যাংশনটা অবশ্যই মানুষকে আশা দিচ্ছে, কিন্তু র্যাবের স্যাংশন নিয়েও আমি একটা প্রশ্ন করতে চাই যে
র্যাবের স্যাংশনের পরে কি হত্যাকাণ্ড কমছে? র্যাবের হত্যাকাণ্ড কমছে, কিন্তু ডিবি এবং অন্য বাহিনীগুলোর কি হত্যাকাণ্ড কমছে? সো তারপরে যে রিপ্রেশনের সেটা কি কমছে? সেটা কিন্তু কমেনি। ফলে অবশ্যই আমেরিকা একটা আশা তৈরি করেছিল, আমরা সবাই আশাবাদী ছিলাম। কিন্তু সেই আমি এখানে কাউকে দোষারোপ করছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হয়নি, যে আশাবাদটা তৈরি হয়েছিল সেটা ম্যাটেরিয়ালাইজ হয়নি। কিন্তু তারপরে কি? তারপরে তো বিএনপিকে মানুষের সাথে এঙ্গেজ হতে হবে। বিএনপি আমি তারেক রহমানকে এত ঘনিষ্ঠভাবে ফলো করি না। তারেক রহমান আমি জানি যে নির্বাচনের আগে উনি অনেকগুলো ভাষণ দিয়েছিলেন। নির্বাচনের পরে একবার কি উনি পাবলিককে এঙ্গেজ করছেন? মির্জা ফখরুল কি অনেকের সাথে এঙ্গেজ হয়েছেন? যে ইভেন বিএনপির একটা অ্যাসেসমেন্ট যে আমরা 2023 কি ভুল করলাম, সে ভুল থেকে আমরা কিভাবে শিখতে পারি, এই ধরনের কোনো প্রক্রিয়ার ভিতর থেকে তারা গেছে। সো পলিটিক্স আমার কাছে শুধুমাত্র ওই নির্বাচনে পার্টিসিপেট করে না। বিএনপি অলরেডি নির্বাচনে পার্টিসিপেট করা পলিটিক্সকে ক্যান্সেল করে দিয়েছে, এন্ড দ্যাটস ফাইন, এটা একটা লজিক্যাল কারণ রয়েছে। কিন্তু পিপলের সাথে এঙ্গেজমেন্টে তো পলিটিক্স বিএনপি থামাইতে পারে না। সেই জায়গায় আমি বিএনপির এই কার্যক্রমকে আমি খুব হতাশাজনক মনে করি। আমি জনাব জিয়ার সাথে কিছু জায়গায় যোগ করতে চাই, যেটা হলো যে জনগণের সাথে যে বিএনপির এনগেজমেন্ট, সেটা আমি কিন্তু আন্দোলনের মধ্যেও পাইনি। আন্দোলন বিরাট আকারে হয়েছে, সমাবেশ বড় বড় হয়েছে, রাস্তায় বড় ধরনের পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, কিন্তু পিপলের সাথে যে একটা এনগেজমেন্ট, জনসম্পৃক্ততা যেটা বলি, সেটা কিন্তু আন্দোলনের মধ্যেও ছিল না। তিনটা কারণ আমার কাছে মনে হয়েছে যে খুব বড় আকারে বিএনপিকে ঘিরে ধরেছিল। একটা হলো বিএনপি অতিমাত্রায় নির্ভর করেছে দেশের বাইরে থাকা ফেসবুক ইউটিউবারদের উপরে, যাদের কর্মসূচি, যাদের কথাবার্তাগুলোকে তারা অনেকটা বেদবাক্যের মতন মনে করেছে। শেখ হাসিনা এখন নাই, তখন নাই, এখনই চলে যাবে, তখনই চলে যাবে, এরকম করে তার শেষ হয়ে গেছে। অতিমাত্রায় ইউএস নির্ভরতা, যে আমেরিকা একটা কিছু করবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে দিবে। সুতরাং আন্দোলনের মধ্যে থেকে বারবার এই আশাবাদটা, আমি বহু বিএনপি নেতার সাথে এমনকি টক শোতেও দেখা হয়েছে, আপনার এখানেও কথা হয়েছে, তাদের আশাবাদ দেখলে মনে হয়েছে যে একদমই সরকারের সময় শেষ হয়ে আসছে, যে কোনো সময় যে কিছু ঘটবে। 3 নম্বর হলো সহিংসতার ঘটনাটা আমরা ভুলে যাচ্ছি। নির্বাচনে 28 অক্টোবরের আগে থেকে টুকটাক, 28 অক্টোবরের পরে ব্যাপক আকারে সহিংসতা হয়েছে। কে করেছে আমরা জানি না। বিএনপি বলছে সরকার করে বিএনপির ঘাড়ে দায় চাপাতে চেয়েছে। বিএনপি বলছে সরকারই করে, আওয়ামী লীগ বলছে সরকার করেছে, বিএনপি করেছে। প্রশ্নটা হলো এই সহিংসতাটা কিন্তু মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। এর একটা যৌক্তিক ব্যাখ্যা বিএনপি থেকে আসে নাই, যে আমি যেটার সাথে জড়িত নই, অথচ আমার এটার বিরুদ্ধে করণীয় কি, সহিংসতা মোকাবেলা করে আন্দোলনকে পিপলের আন্দোলনে পরিণত করা, এই জায়গাটা বিএনপি করতে পারে না। বরং আমি বলবো স্যাংশন, ভিসা নীতি এবং সর্বশেষ বাইডেনের শ্রমনীতি একটা গ্রাউন্ড তো তৈরি করে দিয়েছিলই, বরং আমেরিকান এই যে পলিসিটা, সেটার বেনিফিট রিপ করতে পারে না বিএনপি, আমার কাছে তাই মনে হচ্ছে। জি, মিস্টার জিয়া হাসান, আপনি বলবেন, কিন্তু আমি আরেকটা প্রসঙ্গ, যেটাকে বাংলাদেশে এখন অনেকেই মনে করেন যে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা, এবং সেই অর্থনীতির চিত্রটা আসলে কি আপনি দেখেন, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখেন, পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? এবং মিস্টার ইশতিয়াক যার কথার প্রেক্ষিতে যদি আপনার কোনো কিছু বলবার থাকে আপনি বলবেন অবশ্যই। না, আমি উনার কথাটাতে তেমন কোনো অ্যাড করার কিছু নাই। আসলে আমার কোর টেরিটরি হচ্ছে ইকোনমিক্স, তো আমি এটা মোর কমফোর্টেবল। তো আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটা ইটসেলফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আসলে আমাদের অর্থনীতি কোথায় যাচ্ছে। আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক রিজার্ভ, নিট রিজার্ভ এখন $13 বিলিয়ন নেমে এসেছে। $13 বিলিয়ন মানে হচ্ছে আমাদের এখন গড়ে যদি মাসে $5 বিলিয়ন বা $6 বিলিয়ন মতো আমদানি হয়, তাহলে এখন আমাদের 2 মাস থেকে 2.5 মাস আমদানি করার মতো ব্যবহারযোগ্য রিজার্ভ আছে। এটা ইটসেলফ IMF এর ক্যাটাগরাইজেশন অনুসারেই একটা আশঙ্কার কথা। এবং যেটা আরো ভয়ঙ্কর, এই রিজার্ভটা যে আরো পড়বে না, তার কোনো সিগন্যাল দেখা যাচ্ছে না। কারণ আমরা আশা করেছিলাম 2023-24-এর থার্ড কোয়ার্টারে যখন কারেন্ট অ্যাকাউন্টে আমদানি, রপ্তানি এবং রেমিটেন্সের হিসাবে এটা সারপ্লাস হলো, তার মানে একটা প্রত্যাশা ছিল যে রিজার্ভের এই পতনটা থেমে যাবে, কিন্তু রিজার্ভের এই পতনটা থামেনি। এবং এই রিজার্ভের পতন, এই কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস হওয়ার পেছনেও কিন্তু বড় একটা ইস্যু রয়েছে, যে
রপ্তানি যে চিত্রটা ইপিবি দিচ্ছে এই চিত্রটা ডেফিনেটলি ভুল। এটা আমরা যদি আমেরিকার ওটেক্সার ডাটা দেখি, যে মানে আমেরিকা এবং ইউরোপ তারা কি পরিমাণ রপ্তানি পণ্য রিসিভ করেছে সেটার নাম্বার যদি আমরা দেখি, তাতে কিন্তু রপ্তানির পরিমাণ আশঙ্কাজনক। এবং সাথে সাথে নির্বাচন পরবর্তী একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে সরকার নির্বাচনের পূর্বে অর্থনীতির মেজর কিছু ইস্যু নিয়ে যেভাবে ম্যানিপুলেট করতেছিল, সেই ম্যানিপুলেশনটা বন্ধ করে মূলধারার অর্থনীতির প্রেসক্রিপশনে ফিরে আসবে। এর মধ্যে একটা হচ্ছে ৯/৬ সুদনীতি, দ্বিতীয় হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটের ফ্লোর প্রাইস, এবং তৃতীয় হচ্ছে যে আমরা যদি আমাদের ফরেন এক্সচেঞ্জের এটাকে মার্কেটে ছেড়ে দেওয়া। ইট অ্যাপিয়ার্স দ্যাট। এবং আরেকটা বিষয় ছিল যে সরকারের খরচ কমানো, টাকা ছাপানো কমানো। আমি রিয়েলি এই মানে বাংলাদেশ ব্যাংক হোক বা সরকারকে কমেন্ট করি যে তারা টাকা ছাপানোটা বন্ধ করেছে। বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা ছাপানো বন্ধ করে ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে, যেখানে একটু হলো চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম থাকে। এবং সরকার কিন্তু এখনো আমরা মে তো এখনো পার হয়নি, মে জুনের ফিগার্স গুলো জানি না, মে জুনের দিকে ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে যায়। কিন্তু ওভারঅল মনে হচ্ছে, আমি গত বছর যে প্রজেকশন করেছিলাম যে প্রায় 2 লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে, সরকারের প্রজেকশন ছিল 1,30,000 কোটি টাকা। আমি হ্যাপি টু সি যে আমি রং, সরকার সেই পরিমাণ ঋণ নিচ্ছে না, ঋণ আরো কম নেবে। নাম্বার 1, এইটাই আমি বলবো একটা ভালো জায়গা। 9/6 সুদের হার যেটা সরকার প্রত্যাহার করেছে, এটা আসলে বিভিন্নভাবে স্মার্ট বা বিভিন্ন একটা বাংলাদেশ ব্যাংকের একটা কন্ট্রোল মেকানিজম বাংলাদেশ ব্যাংক রেখে দিছে। ঠিক একইভাবে আমাদের টাকার বিনিময় হার, এটাকেও খোলা বাজারে ছেড়ে দেওয়ার যে আলাপটা আসছে, এখন ওনারা বলতেছেন যে ক্রলিং পেগ। কিন্তু ক্রলিং পেগের যেটা নিয়ম সেটা হচ্ছে প্রতিদিন ডিক্লেয়ার করতে হয় যে আজকে আমার রেট এটা, তাহলে কালকে এই রেটটা হবে। কিন্তু এই ধরনের কোনো কিছু বাংলাদেশ ব্যাংক করতেছে না, মনে হচ্ছে এখন আরবিট্রারিলি করতেছে। এবং শেয়ার মার্কেটেও দেখা গেল যে শেয়ার মার্কেটে ফ্লোর প্রাইস বন্ধ করে দেওয়ার পরে মার্কেটে যখন পড়ে গেল, তখন বলে গেল যে না, প্রতিদিন এত কত পার্সেন্টের উপরে নিচে 3%-এর বেশি নামতে পারবে না। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে সরকার প্রথম দিকে বেশ কিছু পজিটিভ স্টেপ নিয়েছিল উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং যে না, এখন আমরা স্ট্যাবিলাইজেশনের দিকে যাব। কিন্তু তার অধিকাংশ থেকে সরকার ব্যাকট্র্যাক করছে, এবং যেগুলো ব্যাকট্র্যাক করে নাই সেগুলো তো সরকার একটা মেকানিজম রেখে দিছে। তার ফলে এটা কিন্তু এখনো মার্কেট বেস বলা যায় না, যদিও আমি IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো বলতে চাই না যে মার্কেট বেস করলে এটা সমাধান হয়ে যাবে। সো অর্থনীতির মেইন যেটা সূচক নিয়ে আমরা সবাই একদম লেম্যান হতে শুরু করে অর্থনীতিটা সবাই আমরা আলাপ করি, সেই সূচক অনুসারে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এবং যেটা আমাদের মূলধারা অর্থনীতিবিদ সহ IMF ওয়ার্ল্ড ব্যাংক আলোচনা করছে না, আমরা নিজস্ব গবেষণায় দেখছি বাংলাদেশের অর্থনীতি একটা কন্ট্রাকশনের ভিতর দিয়ে, কন্ট্রাকশনারি এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। কন্ট্রাকশনে যাচ্ছে কিনা আমি স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু সেটারও কোনো মানে এটার ফলে যে মানুষের জীবনযাত্রার অবস্থা খারাপ হয়েছে, ইনফ্লেশনের কারণে মানুষ তার ব্যয় সংকোচন করছে, বাংলাদেশের বেশ কিছু পণ্যের আমদানি কমে আসছে, তার ফলে যে কর্মসংস্থান কমছে, এগুলো নিয়েও সরকারের কোনো মাথা ব্যথা আছে মনে হয় না। ফলে অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং সামনের প্রক্ষেপণ কোনোটাই ভালো মনে হচ্ছে না। মিস্টার সৈয়দ ইশতিয়াক রেজা, আমি শুনলাম, দেখেন বাংলাদেশের অর্থনীতি কন্ট্রাকশনের ভিতরেই আছে, এটা কখনো এক্সপানশনের জায়গায় যায় নাই। আসলে আমরা মাঝে যখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 48 বিলিয়নে চলে গিয়েছিল, তখন আমাদের মনে হয়েছিল যে এক্সপানশনের দিকে আছে, কিন্তু এটাকে বেশি দিন টিকে নেয়, কিন্তু কন্ট্রাকশনের মধ্যেই ছিল। এবং যতবার মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে আপনি খেয়াল করে দেবেন, পরে সবসময় সংকোচনমূলক মুদ্রানীতিটাকেই প্রেফারেন্স দেওয়া হয়েছে, কখনো এক্সপানশনে যায় নাই। এটা একটা আমাদের অর্থনীতির একটা বড় গ্যাপটা হয়ে গেছে কি, যে আমাদের আয় এবং ব্যয়ের যে অসামঞ্জস্য, আমাদের আয় কম ব্যয় বেশি, এবং এটা এই চক্র থেকে আমরা কখনো বের হতে পারিনি। এবং বের হতে পারি নাই শুধু তাই না, আমরা পরিচালন ব্যয়টাকে, রাষ্ট্র পরিচালন ব্যয়টাকে নিয়ে গেছি প্রায় 43%, যেটা সম্পূর্ণ অনুৎপাদনশীল খাত। এবং এখানে কিন্তু ব্যয়টা ইচ্ছা করলে কমানো যেত, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার সুযোগে আমলাতন্ত্র, প্রশাসন তারা কিন্তু নিজেদের ব্যয়টা সাংঘাতিকভাবে বাড়িয়ে নিয়েছে, যেখান থেকে আর বের করে আনা যাচ্ছে না। এবং এটা বের করে আনা না গেলে আপনি কিন্তু বারবারই কমাতে বাধ্য হবেন, সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। একটা বড় অর্থনীতির দুর্বলতার জায়গা হলো আমরা প্রতি বছর যে বাজেট দেই, সেই বাজেটটা আমরা বাস্তবায়ন করতে পারি না। বছর শেষে এটাকে সংশোধন করতে হয়, ছোট করে আনতে হয়। এবারও প্রায় 50,000 কোটি টাকার মতন উন্নয়ন বাজেট কমাতে হবে।
আপনাকে একই সাথে রাজস্ব প্রক্ষেপণ কমিয়ে আনতে হবে, এবং এটার কোনো জবাবদিহিতা নাই। আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো এর কোনো জবাবদিহিতা নাই কোথাও। আমি যে একটা বিশাল টার্গেট এনবিআরকে প্রতি বছর দেই, পরবর্তীতে সেটা মিট করতে পারে না, জোর জবরদস্তি করেও মিট করতে পারে না, তাকে একটা সংশোধন দিতে হয়। কিন্তু এনবিআর যে পারলো না, সংসদে কেউ কোনো কথা বলে না এটা নিয়ে, যেহেতু সংসদে কোনো প্রশ্নোত্তর দিতে হয় না যে আপনি তাহলে এত প্রজেকশন কেন করেছিলেন যেটা আপনি অর্জন করতে পারলেন না। এটা কত, আমি বলবো 15 বছর ধরে তো হচ্ছে, এর আগে থেকেই হয়ে আসছে। আমি বহুদিন ধরে বলছি, ইকোনমিস্টরা আরও ভালো করে হয়তো বলবেন, এই সংশোধিত বাজেটের কালচারটা থেকে আমাদের বের হতে না পারলে অর্থনীতির একটা বড় সংকটের জায়গা আমরা বের হতে পারবো না, কারণ আমার কোনো জবাবদিহিতা করতে হয় না। আর্থিক খাতের যে আমাদের বিশৃঙ্খলাটা, এটি এমন একটা জায়গায় গেছে যে এটা পুরো অর্থনীতিকেই মানে আমার মনে হয় ঘিরে ধরেছে। অনেকগুলো ঘটনা তো ঘটেছে, ফার্মার্স ব্যাংক চলে গেছে, বেসিক ব্যাংক, পিকে হালদারের ঘটনা, পদ্মা ব্যাংক হয়েও রক্ষা হলো না। এখন ব্যাংকগুলোতে আইন করে ব্যাংকের মালিকদের জমিদারি কায়েম করা হয়েছে, এবং পাবলিক মানি ডিল করে। তো ব্যাংক তো কোনো ব্যক্তির মালিক টাকা ডিল করে না, পাবলিক মানি ডিল করছে। পাবলিক মানির উপরে কিছু মানুষকে বসিয়ে দিলেন আপনি, যে তারা এটা যা ইচ্ছা তাই করতে পারবে। উনি 9/6 কথা বলেছেন, তার চেয়ে বেশি ক্ষতি করেছে তো ওটা। ঋণ সিস্টেমের উপরে, ব্যাংক পরিচালনার উপরে মালিকদের খবরদারিটা, ওখানে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট আর কাজ করে নাই। ফলে বাজারে দেখা গেছে যে একটা পক্ষের হাতে টাকাটা চলে গেছে, সেই টাকা পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে। বাজারে যে টাকা দরকার ছিল, ব্যাংকগুলো যে হাত বিনিয়োগ করতে পারতেন সেখানে আর বিনিয়োগ করতে পারেনি। বহুদিন পরে এসে সরকার যেটা করেছে যে সুদের হারটা বাজার ভিত্তিক সুদের হারটা বাড়িয়েছে। আমরা এক সময় জোর করে একটা রোমান্টিসিজমের মধ্যে থেকে টাকাটাকে জোর করে ডলারের বিপরীতে ধরে রেখেছিলাম, টাকার মানটা। এটা ক্ষতি করেছে, এটা আমাদের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আমদানি খাতেও কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারে নাই। এবং বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট করতে না পারার কারণে যেটা হয়েছে যে আমরা টাকার কোনো ভ্যালু তৈরি করতে পারিনি। এখন আপনি যখন ক্রলিং পেগে গেছেন, 7 টাকা আপনি বাড়িয়ে দিয়েছেন, এর অর্থ হলো আপনি কিন্তু সীমা, উনি ঠিকই বলেছেন, আমি বাজার ভিত্তিক করিনি, আমি একটা সীমা ধরে রেখেছি নিজের হাতে। ক্রলিং ব্যাক তো প্রতিদিন করার কথা, নিয়মিত করার কথা, সেটা না হয়ে আমি একটা সীমা ধরে রেখেছি। এটাও কিন্তু বাজারে এখন এই যে নতুন করে ইনফ্লেশন তৈরি করছে, ইনফ্লেশন তো দীর্ঘদিন ধরে চলছে, এবং মূল্যস্ফীতির এই প্রভাবটা মানুষের সমগ্র জীবনযাপনে প্রভাব ফেলছে। পুষ্টি কমে যাচ্ছে, তাদের লেখাপড়ার খরচ কমে যাচ্ছে, শিক্ষা ব্যয় ইত্যাদি ক্ষেত্রে। এবং একটা আলোচনা তো আমরা করছিই না, সেটা হলো জ্বালানি ব্যয়টা সরকার যে জায়গায় নিয়ে গেছে এবং যে পদ্ধতিতে নিয়ে গেছে, আরও যাবে, এবং যে পদ্ধতিতে নিয়ে গেছে, ব্যয় তো বেড়েছে কিন্তু পদ্ধতিটা ভালো ছিল না। আমরা ক্যাপাসিটি চার্জ বলেন, তারপরে ব্যক্তি খাতে এমনও তো কোম্পানি আছে যাদেরকে আমরা পেমেন্ট করেছি, তারা 100 টাকা বিদ্যুৎ দেয়নি আমাকে, আসলে দিতে পারেও নেই। এই জ্বালানি খাতের এই বিষয়টা, এবং এলএনজির ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট বেস করে ফেললাম, আমরা দীর্ঘ সময় কোনো এক্সপ্লোরেশনে যাই নেই, একটা সিরিয়াস রকমের ক্রাইসিস তৈরি করেছে, যেটার আমরা প্রভাব দেখতে পেয়েছি করোনাকালে। হঠাৎ করে যখন আপনার ব্যবসা বাণিজ্যে ধস নামলো, আপনার হাতে কোনো নগদ টাকা নেই, কারণ আপনার কোনো ট্যাক্স জিডিপি রেশিও নেই। এটা দক্ষিণ আফ্রিকার মানে আফ্রিকান কান্ট্রিগুলো থেকে কম, দক্ষিণ এশিয়ার মধ্যে কম। আপনার হাতে যদি নগদ টাকা থাকতো, তা দিয়ে আপনি ক্রান্তিকালের মেটাতে পারতেন। কিন্তু আপনি যে করোনাকালে ব্যবসাকে যেটাকে বলে যে আমরা ইনসেন্টিভ দিলাম, সেটাও শেষ পর্যন্ত ব্যাংক নির্ভর হয়েছে, কিন্তু সেটারও কিন্তু সুদ গুনতে হয়েছে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতি আমি বলবো একটা সংকট ঘনীভূত। এখান থেকে বের হতে গেলে যে সুশাসনের জায়গাগুলো দরকার আর্থিক খাতে, সেটার দৃশ্যমান জায়গা আমরা এখনও দেখতে পাচ্ছি না। বাজার ভিত্তিক করা হয়েছে কিন্তু অনেক দেরি করে ফেলা হয়েছে, কিন্তু এটাকেও ধরে রাখতে হবে। সুদের হার বাড়ানোটা ভালো কাজ হয়েছে, কিন্তু অনেক বিলম্ব হয়ে গেছে। সংস্কারের কাজে হাত দিতে হবে। আইএমএফ যে কথাগুলো বলছে, সেই সংস্কারগুলো করতে গেলে আপনাকে কিন্তু অনেকের অপ্রিয় হচ্ছে যে হঠাৎ করে এত সংস্কারের মধ্যে আপনি ঢুকে পড়লে, যেটা আপনার ধীরে 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 করা উচিত। না, ঢুকে নাই তো, আইএমএফ যা যা বলছে তো করে নাই, কিছুই করছে না। যদি করতে হয়, কারণ টাকা নিতে হলে আইএমএফ এর ওই কথাটা শুনে যেখানে ভর্তুকি বাড়ানোর কথা আছে, ভর্তুকি কমানোর কথা আছে, কিন্তু যখনই বলে যে লস মেকিং স্টেট ওন এন্টারপ্রাইজ বন্ধ করেন, ওটা করছে না। যখনই বলা হচ্ছে যে রিজার্ভের ক্ষেত্রে আমরা যে নীতি বলেছি সেটা অনুসরণ করেন, সেটা করা কঠিন হচ্ছে। খেলাপি ঋণের ব্যাপারে কঠোর হওয়ার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে না। এই জায়গাগুলোর সংস্কার তো হচ্ছে না। সো জিয়া হাসান, আপনি শুনছিলেন, এবং আপনার কাছে একটু শুনতে চাই। আইএমএফ এর প্রসঙ্গ উঠল, ইতিমধ্যেই বাংলাদেশ চীনের কাছে $5 বিলিয়ন ঋণ চেয়েছে। তো সব মিলিয়ে আপনার কাছে আরেকবার শুনতে চাই যে মিস্টার ইশতিয়াক রেজার কথার প্রেক্ষিতে আপনি কি মনে করেন?
ইসলাম ভাই তো চমৎকার বলেছেন, উনি অনেকগুলো প্রসঙ্গ কভার করেছেন যেগুলো আমি বলিনি। সো আমরা ইস্তিয়াক ভাইয়ের কথায় যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমরা অর্থনীতির যে সিচুয়েশনটা বলি এটাকে বলি হচ্ছে পলি ক্রাইসিস। তার মানে হচ্ছে মানে নির্দিষ্ট একটা দিকে ক্রাইসিস না, ক্রাইসিস সব জায়গায়। এবং এটা তো আমাদের বাংলায় একটা সুন্দর মানে প্রবচন আছে যে সারা শরীরে ব্যথা, এটা কোথায় ওষুধ দেবো। সো এই পলিক্রাইসিসের বিষয়টা কিন্তু ভয়ঙ্কর, কারণ আমরা অর্থনীতিতে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলি এখানে তিন ধরনের ক্রাইসিস আমরা দেখি। একটা হচ্ছে ব্যাংকিং ক্রাইসিস, একটা কারেন্সি ক্রাইসিস, একটা হচ্ছে ডেট ক্রাইসিস। আমাদের দেশে টেকনিক্যালি বলতে পারি যে আমাদের তেমন কোনো ব্যাংকিং ক্রাইসিস নাই, আমাদের 10% 12% খেলাপি ঋণ। হ্যাঁ, এটা খারাপ, কিন্তু এটা খারাপ হলেও একটা ডেভেলপমেন্ট কান্ট্রিজ এটা হতে পারে। কিন্তু আমরা জানি যে রিয়ালিটি হচ্ছে যে প্রকৃত খেলাপি ঋণের হার 10% না, এটা প্রায় IMF নিজেই দেখাইছে যে এটা প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে। ঠিক তেমনি কারেন্সি ক্রাইসিস, হ্যাঁ 4 লক্ষ কোটি টাকা। 4 লক্ষ কোটি, রাইট। সো এবং এটা আমি আমার গবেষণায় দেখাইছি এটা পৃথিবীর থার্ড হাইয়েস্ট যদি IMF এর ডেটাটাকে আমরা আমলে নিই। এবং আমাদের এর উপরে আছে যে সান মেরিনো এবং ইউক্রেন। সো সান মেরিনোর ক্ষেত্রে এটা তারা যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল 2008-এ, তাদের দেশ থেকে অনেকগুলো জাহাজ ছিল, জাহাজগুলো গ্রিকরা তুলে নিয়ে গেছে, ওই টাকাটা তুলে নিয়ে গেছে। দে আর ইন ক্রাইসিস। ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেনের ওই জর্জিয়ার 2016 পর থেকেই এই ক্রাইসিসগুলো হয়েছে। কিন্তু বাংলাদেশ তো এই ধরনের কোনো যুদ্ধ বা এই ধরনের কোনো কিছুর ভিতরে যায়নি। কেন আমাদের খেলাপি ঋণ 30 মানে এত এত উপরে? ঠিক তেমনি আমাদের কারেন্সির যদি তাকাই, আমাদের কারেন্সি গত 2 বছরে প্রায় 34 মাসে 84 টাকা থেকে আজকে 120 টাকায় নেমে আসলো। কিন্তু এইটাও যে এন্ড না, এটা আমরা বলতে পারতেছি না। ইট কুড গেট ভেরি ওয়ার্স। হ্যাঁ, আমাদের কোনো ডেট ক্রাইসিস নাই, আমাদের কোনো ডেট ক্রাইসিস নেই। আপনি যে অর্থনীতিবিদদের সাথে কথা বলেন দেখবেন যে আমরা বলবো যে হ্যাঁ আমরা তো সভরেন ডেট বছরে পেমেন্ট করি 2.5 থেকে 3 লক্ষ, সরি 3 বিলিয়ন ডলার। আমাদের তো আমদানি আছে, সরি আমাদের তো RMG থেকেই আসে হচ্ছে যে প্রায় 40 বিলিয়ন ডলার, সবকিছু মিলে 50 বিলিয়ন ডলার রপ্তানি হয়। তাহলে তো আমারই 3 বিলিয়ন ডলার পেমেন্ট করার কথা না, কিন্তু রিজার্ভ কমতেছে। তারপরে কারেন্সি ক্রাইসিসের কথা বললাম। ফলে কি হচ্ছে জানেন, এখানে একটা ডাটা চুরির বড় বিষয় আছে। এখানে যেই ডেটাগুলো সরকার প্রজেক্ট করতেছে এটার আড়ালে যে রিয়ালিটি আছে সেই রিয়ালিটিতে গিয়ে আলটিমেটলি কিন্তু ভিতর থেকে আমরা নাই হয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু ওই ডেটাগুলো সামনে নাই, তাহলে আমরা বলতে পারছি না। এবং আরেকটা বিষয় যে আমরা বিদেশি ইনভেস্টরদের টাকা তাদের লভ্যাংশ দিতে পারছি না, যে আমদানি যেগুলো করা হচ্ছে, যেগুলোর পেমেন্ট করা দরকার সেগুলো সেই সব পেমেন্ট আমরা করতে পারছি না। অ্যাবসলিউটলি। আমি এটার সাথে সাথে আরেকটা প্রশ্ন আনি। বাংলাদেশে এই যে চায়না থেকে আমরা মানে আরেকটু ব্রডার জায়গায় যাচ্ছে, একদম স্পেসিফিক না থাকে। চায়না থেকে সারা পৃথিবীতে প্রায় 300 বিলিয়ন ডলারের, আমি এক্সাক্ট নাম্বারটা এক্স্যাক্টলি ঠিক নাও হতে পারে, 300 বিলিয়ন ডলারের ক্যাপিটাল মুভ আউট করছে। যেহেতু আমেরিকা যেহেতু স্যাংশন দিয়েছে, তাহলে এখন ইভেন চাইনিজ কোম্পানিগুলো মেক্সিকো এবং ভিয়েতনামে ইনভেস্ট করতেছে, যাদের আমেরিকার সাথে সম্পর্ক ভালো। বাংলাদেশে কি একটা টাকার চাইনিজ মানে এই কোম্পানিগুলো আসছে? ইন্ডিয়াতে যাচ্ছে। ফলে কেন আসতেছে না? এগুলো একটা কারণ হচ্ছে যে এটা শুধু সুশাসন না। পৃথিবীর বড় বড় ইনভেস্টররা, বড় বড় কোম্পানিরা বুঝে এটা একটা এই দেশটা এই মুহূর্তে একটা ফ্র্যাজাইল দেশ, একটা ফ্র্যাজাইল ইকোনমি, এটা রাজনৈতিকভাবে ফ্র্যাজাইল, এটা যে কোনো সময় একটা বিস্ফোরণ করতে পারে। এখানে আমি ইনভেস্টমেন্ট করে টাকা তুলতে পারবো না। এবং একই সাথে এখানে আমাদের বিজেএমিরও একটা বিষয় আছে। বিজেএমিও গত 15-20 বছরে বিভিন্ন গবেষণা আংটারের গবেষণায় এসছে যে তারা চায় না যে বৈদেশিক কোম্পানিরা এখানে এসে গার্মেন্ট ফ্যাক্টরি করুক বা ইত্যাদি করুক। যে কোনো দেশে মানে এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা প্যাটার্ন দেখা গেছে। প্রথমে বাংলাদেশের মতো ডেভেলপমেন্ট ইকোনমি, যেখানে অনেক ডেভেলপিং কান্ট্রিতে যেখানে অনেক লোক যাদের প্রপার এমপ্লয়মেন্ট নেই, সেখানে RMG আসে। RMGর সাথে সাথে কিন্তু সফট গুডস হিসাবে জুতো যায়, RMGর সাথে সাথে লেদার যায়, RMGর সাথে সাথে ফুটবল বা এই ধরনের কিছু আইটেম যায়। তারপরে আসে চিপ ইলেকট্রনিক্স। বাংলাদেশকে এটার একটাতেও ট্রানজিশন করতে পারেনি। এবং আওয়ামী লীগ এখন তো 14-15 বছর হয়ে গেল। ফলে আর আমরা অন্য কাউকে ব্লেম করতে পারবো না। রিয়ালিটি হচ্ছে যে আমরা যে একটা ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে, ডেভেলপিং দেশ হিসেবে আমাদের একটা উন্নয়ন ধারা ছিল, এটা স্টপ হয়ে গেছে। এখন আমরা সেই 80-র দশকে জিয়াউর রহমান সাহেব যেগুলো বপন করে গেছিলেন সেগুলোর ক্রিম আমরা 30 বছর খাইছি। কিন্তু নতুন কোনো গ্রোথ ড্রাইভার আমরা, এটা মানে দোষ আমি আওয়ামী লীগকে দিচ্ছি বিকজ 14 বছর, কিন্তু তার আগে বিএনপিকেও একই ইয়েতে দিতে হবে। নতুন কোনো গ্রোথ ড্রাইভার করা যায়নি। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের পার্সেন্ট রেমিটেন্সের পরিমাণ কমে আসতেছে। এইটা আমরা যে এই যে গত 10-15 বছর ইনস্টিটিউশনগুলো ভাঙা হলো, আমাদের শিক্ষা ব্যবস্থা ভাঙা হলো,
ফলে কি হচ্ছে জানেন, যেই ছেলেটা আওয়ামী লীগের একদম প্রথমে 2008-এ 12 বছর ছিল, মানে হয়তো ক্লাস 4-এ ছিল বা 5-এ ছিল, তার এখন কিন্তু 30 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে। ফলে এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, প্রত্যেকটা সেক্টরে রাজনীতিকরণ করা, এগুলোর ফলাফলে কিন্তু এখন, আমি বলছি না আগে অনেক বেটার ছিল, কিন্তু আগে একটা ডেভেলপমেন্টের একটা ধারা ছিল যেখানে আমরা ডিস্যাটিসফাইড ছিলাম। আমাদের ডিস্যাটিসফ্যাকশনটা সরকার আমলে নিতে হইতো না, কারণ না হলে তাকে 5 বছর পরে লাথি দিয়ে জনগণ বের করে দিবে। কিন্তু সেই প্রসেসটা যখন ভেঙে গেল, তখন কিন্তু এই যে আমরা মানে, আমার বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ইয়ে নাই, কিন্তু মুজিব বন্দনা, আওয়ামী লীগের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এটাই যেমন কি শিক্ষক, এটাই যেমন কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটাই যেমন কি সবার প্রধান এক্সপ্রেশন হয়ে গেছে। আমি শত শত বই দেখি এমন কিছু সাবজেক্টে যেগুলোর মানে কোনো রিসার্চ ভ্যালু নাই, কিন্তু সেটাতে সরকার ফাইন্যান্স করতেছে। দেয়ার ইজ এ ইম্প্যাক্ট টু ইট, যে আমাদের এখন রেমিটেন্স যারা আনতেছে তারা এখন বিদেশে গিয়ে চাকরি পাচ্ছে না। সৌদি আরবে একই সিচুয়েশন হচ্ছে, রেমিটেন্সে টেকনিক্যাল লোক আমরা বাড়াইতে পারিনি। সো এইটা একটা অ্যাসপেক্ট, এবং একই সাথে আমাদের এই যে পলি ক্রাইসিসের যেই এলিমেন্টসটা, আমি ব্যাংক ম্যানেজারদের সাথে কথা বলি, আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলি, আমাকে সবাই বলে যে টাকা আছে এখন শুধুমাত্র যারা সরকারের সাথে ব্যবসা করে, আর কিছু ডাক্তার, আর কিছু সার্ভিস সেক্টরের কিছু এমপ্লয়িজদের। আমাদের যেই আপওয়ার্ড মোবিলিটির যে ধারা ছিল, এটাও ভেঙে গেছে। আমি আপওয়ার্ড মোবিলিটিতে খুব গুরুত্বপূর্ণ মনে করি গাড়ি কিনতে পারা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি মানে বামপন্থী না। একটা ইকোনমি যত বড় হবে, মানুষের গাড়ি কেনার ক্যাপাসিটি বাড়বে। গাড়ি কেনার ক্যাপাসিটি মানে হচ্ছে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস হচ্ছে, দ্যাটস এ ভেরি গুড সাইন। আমরা বছরে একটা সময় মানে 2007 সালে আমরা 30,000 গাড়ি কিনতাম, সেটা এখন 11,000 12,000-এ নেমে আসছে, যার মধ্যে বড় অংশ আবার মেগা প্রজেক্টগুলোর পারচেজ। যেখানে ফর এক্সাম্পল কান্ট্রিজ লাইক মালয়েশিয়ার সাথে আমরা তুলনা করি, মালয়েশিয়াতে বছরে 8 লক্ষ গাড়ি কেনে। পাকিস্তানের মতো দেশে বছরে, আমি লাস্ট টাইম যে ডাটা চেক করছি 2 বছরে 2 লক্ষ গাড়ি কিন্তু। শ্রীলঙ্কার মতো দেশে 35,000 বা 40,000 মতো গাড়ি কিনে। ফলে আমাদের আপওয়ার্ড মোবিলিটির যে ধারাটা ছিল, এখন সুপার রিচ একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং বড় একটা প্রিকারিয়াস শ্রেণী তৈরি হয়েছে, যাদেরকে এখন আমরা দরিদ্র বলতে পারতেছি না। মনে করেন একজন গাড়ি ড্রাইভার, মনে করেন একজন টেকনিক্যাল ছেলে, মনে করেন যে একটা আরএনজিতে হেল্পার, মনে করেন সে একটা রেস্টুরেন্টে শেফ। এই প্রিকারিয়াস ক্লাসটা তৈরি হয়েছে, এটা অনেক বড়। এদেরকে আমরা মধ্যবিত্ত বলে চালাই দিচ্ছি। এটার একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কিছু কিছু ইলেকট্রনিক, হ্যাঁ বুঝি বলেছি, ওরা তো ইলেকট্রনিক্স কিনতেছে, হ্যাঁ ইলেকট্রনিক্সে দাম কমে আসছে, এবং একই সাথে ব্যাংকগুলো ঋণ দিচ্ছে, কিন্তু তাদের কোয়ালিটি অফ লাইফ বলে কিছু নাই। তাদের এডুকেশন লেভেল এনি ভেরি পুয়ার, তাদের কোনো সেভিংস নাই, তাদের ছেলে মেয়েদেরকে তারা কিভাবে ভালো এডুকেশন দিবে, ভালো খাবার দিবে, সুষম খাবার দিবে, এগুলো কোনো কিছু দিতে পারতেছে না। কিন্তু এই প্রিকারি ক্লাসটাকেই আমরা মিডল ক্লাস বলে দাবি করে বলতেছি যে বাংলাদেশে $1 বিলিয়ন ইকোনমি হয়ে যাবে। লং স্টোরি শর্ট, আমি এভাবে বলতে চাই, বাংলাদেশ, আমরা দেশটাকে নিয়ে সবসময় অসন্তুষ্ট ছিলাম, এবং এটা খুব ভালো ছিল। আমাদের ক্ষোভ, আমাদের অসন্তোষ পলিটিক্সকে শুনতে হয়েছে। বাংলাদেশে পিপলের একটা জায়গা ছিল, কিন্তু বাংলাদেশ নির্বাচন দিয়ে যখন একটা পলিটিশিয়ান থেকে লাথি দিয়ে ফেলে দিতে পারতো, সরি টু ইউজ দ্য ব্যাড ওয়ার্ড, কিন্তু আমি মনে করি একটা পিপল হিসেবে এটা আমার রাইট, তখন কিন্তু পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি ছিল। আওয়ামী লীগের 2014-এর আগে কিন্তু কিছুটা অ্যাকাউন্টেবিলিটি ছিল, কিন্তু সেই অ্যাকাউন্টেবিলিটিটা যখন চলে গেছে, তখন এইটা আমরা একটা টোটালিটারিয়ান রাষ্ট্রে পরিণত হয়েছি। এই টোটালিটারিয়ান রাষ্ট্রে এটা নিয়ে হাইকের কিছু রিসার্চ আছে, এবং এই রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। এই রিসার্চটার একটা কোর পয়েন্ট হচ্ছে, টোটালিটারিয়ান রাষ্ট্রে সমাজের মূল প্রবলেমটা রাষ্ট্রের নেতাদের কাছে পৌঁছায় না, তারা বুঝতে পারে না কোনটা রিয়েল প্রবলেম, ফলে তারা ভুল প্রবলেম সলভ করতে থাকে। এটা একটা খুব সুন্দর একটা অ্যালিগোরিক্যাল উদাহরণ হচ্ছে যে প্রায় দেখি যে আমাদের ব্রিজ কতগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে, আশেপাশে কিছু নাই, বিকজ দ্যাটস হোয়াই দে ডু নট নো কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবে, কি করবে। সরকার যখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, এডিবির সাথে প্রজেক্ট নেয়, আমার অবাক লাগে যে কি প্রজেক্ট নিবে বুঝতে পারতেছে না, কিন্তু পিপলকে কানেক্ট করার, পিপলের রিয়েল যে প্রবলেমগুলো সলভ করার মতো প্রজেক্ট নেওয়া হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে উই আর হেডিং টুয়ার্ডস এ পলি ক্রাইসিস। এটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না, এটা শুধুমাত্র ব্যাংকিং ক্রাইসিস না, এটা শুধুমাত্র কারেন্সি ক্রাইসিস না। এই পলি ক্রাইসিস, এই সিস্টেমের একটা আমূল সংস্কার বাদে এই পলি ক্রাইসিস থেকে মুক্তি নেই। এটা হচ্ছে যে আমরা একটা টিনের ক্যানকে লাথি দিতে দিতে লাস্ট মাথায় নিয়ে গেছি, এখন ইস্যু হচ্ছে যে এটা কবে
ক্যানটা পড়ে যাবে এটার অপেক্ষা আছি। মেবি আরো 2 বছর ডিলে হতে পারে, আরো 3 বছর হতে পারে, আরো 5 বছর হতে পারে, নোবডি ক্যান সে দ্যাট। মেবি 6 মাসের মধ্যে হতে পারে, কিন্তু এই সিস্টেমের ইমপ্রুভমেন্টের কোনো ধারা আমি দেখতে পাচ্ছি না। অর্থনৈতিক সংকটের কথা কিন্তু সরকারও আমার মনে হয় যে নানাভাবে স্বীকার করেছে। নির্বাচনের আগে যে ইশতেহার, সেখানে কিন্তু দুর্নীতির কথা, দ্রব্যমূল্যের কথা, ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা হবে, এটার অর্থ হলো যে এক ধরনের তো স্বীকৃতি আছে, যে স্বীকারোক্তি আছে যে আমার ফিরিয়ে আনতে হবে। আমার এখানে গত 15-20 বছরে যেটি ঘটেছে সেটা হলো যে রাষ্ট্রীয় বিনিয়োগ বেড়েছে, কিন্তু বেসরকারি খাতের বিনিয়োগ বাড়েনি। জিডিপির আকারে আমার প্রায় ধরেন 34% বিনিয়োগ দরকার, আমাদের 21% কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি বহুদিন ধরে। আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল অন্তত 25%ও যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে একটা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি বলে যে একটা কথা আছে, সেটার মধ্যে আমরা একটু ঢুকতে পারবো। আমরা কিন্তু সেটা ঢুকতে পারিনি। আমাদের রপ্তানি আয় এবং রেমিটেন্স, এই দুটোর উপরেই তো, বিশেষ করে গার্মেন্টসের আয়ের উপরে নির্ভরশীল আমরা, কিন্তু সেটাও তো নানাভাবে এখন অভিঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। রেমিটেন্স আয়ের কথা যেটা বলেছেন যে রিয়েল ইনকাম কমে যাচ্ছে, বাড়াতে পারতাম আমরা। একটা হলো যদি বিদেশি বিনিয়োগ আমরা এখানে আনতে পারতাম, তাহলে সরাসরি বিদেশি কারেন্সি কিন্তু ঢুকতো এখানে, কিন্তু বিদেশি বিনিয়োগ আসতে পারছে না। একটা হলো যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সাংঘাতিকভাবে চিন্তার জায়গায় পড়ে, কারণ পৃথিবীতে হিউম্যান ব্রেইন অ্যান্ড ক্যাপিটাল এই দুটোকে বর্ডার দিয়ে আটকানো যায় না। যা যিনি ব্রিলিয়েন্ট লোক, সে পৃথিবীর কোথাও না কোথাও গিয়ে একটা জায়গা করে নিতে পারবে, টাকাও কিন্তু বর্ডারের বাইরে গিয়ে কোথাও না কোথাও জায়গা করে নেয়। এখন বাংলাদেশে কোনো টাকাটা আসছে না। একটা হলো যে রাজনৈতিক অনিশ্চয়তা সাংঘাতিকভাবে আছে এবং অবিশ্বাসের জায়গা আছে, কিন্তু তার চেয়ে বেশি যেটা হয়েছে, যখন লোকাল ইনভেস্টমেন্ট না হয় তখন ফরেন ইনভেস্টমেন্ট আসতে পায় না। এই জায়গাটা থেকে আমরা আসলে বের করে আনতে পারি নেই আমাদেরকে। কিন্তু আমাদের জিডিপি কিন্তু ছিল একটা সময়, ভালো জিডিপি ছিল, ভালো মাথাপিছু আয় ছিল, এবং জিডিপির একটা বড় অংশ যে কনজামশন লেড ইকোনমি, আমাদের ভোগ, যেহেতু মানুষ বেশি, ভোগ বেশি, সেটা তো জিডিপিতে কন্ট্রিবিউট করেছে। কিন্তু এটাকে যে রিয়েল জিডিপিতে কনভার্ট করার জন্য যে ম্যানুফ্যাকচারিং খাতকে অ্যাক্টিভ করা দরকার ছিল, আমার সার্ভিস সেক্টরকে যে ডাইভার্সিফাই করা দরকার ছিল, আমাদের ট্যুরিজম দেখেন ডাইভার্সিফাই হয়নি। ওই এক কক্সবাজার, যেটাতে কোনো বিদেশি যায় না, বলতে গেলে বিশাল লম্বা হয়ে যাবে। তো আমি মনে করি যে সরকারের সামনে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুটোই। চ্যালেঞ্জটা হলো ইকোনমি, কারণ তার সামনে কোনো রাজনীতি নেই, কারণ রাজনীতি দিয়ে তাকে আটকানো যাচ্ছে না। অপরচুনিটিও এটাই, কারণ তার সামনে যেহেতু কোনো রাজনীতি নাই, ফলে যেটা হয়েছে সে এটাকে কাজে লাগাতে পারে, কিন্তু কাজে লাগাতে না পারলে এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তার জন্য, এবং সেটাই ঘটতে চলেছে আমাদের। কিন্তু অনেকে মনে করেন যে রাজনীতি নেই, মানে যাদের জন্য রাজনীতি আছে বা সুযোগ সুবিধাটা আছে, এবং এই সিস্টেমটাকে টিকিয়ে রাখবার জন্য যেহেতু তারা ভূমিকা রাখছেন, সব কিছু তাদেরকেই দিয়ে দিতে হচ্ছে, এবং সেই কারণে সংকটটা আরও ঘনীভূত হয়েছে। ট্রু, ক্ষমতা কাঠামো যারা নিয়ন্ত্রণ করে তারা রাজনীতিটাও নিয়ন্ত্রণ করছে, তারা ইকোনমিটা তাদের মতন সাজিয়ে নিচ্ছে, এবং একটা কাঠামোর মানুষ তো খুব ভালো আছে, এবং তারা এখন যে অবস্থাটা বিরাজ করছে এর বাইরে যেতে চায় না। এর বাইরে গেলে তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মুখোমুখি হতে হবে। বরং এখন যে অবস্থাটা আছে, অভাব থাকবে, অনুযোগ থাকবে, কিন্তু কোথাও কোনো পরিবর্তন হবে না, মানুষ কিছু বলবে না, বলে কোনো লাভ নাই, এরকম একটা জায়গা তৈরি হবে। খেয়াল করে দেখেন, মানুষের মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে, বলে কি হবে? সুতরাং মানুষ বলা ছেড়ে দিয়েছে। এই কমফোর্ট জোনটা একটা অংশ তো অবশ্যই চাইবে। জিয়া হাসান, এই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে আরেকটা টানাপোড়েন আমি বলবো, সংকট কিনা কেউ কেউ বলতে পারেন, সেটা হচ্ছে যে বহিঃসম্পর্কে বা কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের, আপনি যে উল্লেখ করছিলেন রাজনীতির বিষয় আসে নিয়ে, চীনের সঙ্গে এক ধরনের, চীন তো বরাবর সবসময় অর্থনৈতিক বিষয় আসে নিয়ে থাকতো, ব্যবসা বাণিজ্য নিয়ে, এখন তারা খানিকটা রাজনীতির মধ্যেও ঢুকে পড়েছে। আমরা অন্তত ভারতের সঙ্গে তার এই প্রতিযোগিতা দেখতে পাই, কত আগে অভিনন্দন জানানো যাবে, কি করতে হবে না করতে হবে সেই সব বিষয়ে, এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী ভারত। সো এক ধরনের আঞ্চলিক বৈরিতা চীন ভারতের মধ্যে আছে, সেটা আমরা দেখতে পাই। যুক্তরাষ্ট্র ভারতের এক ধরনের মিত্র, এবং সেখানেও বাংলাদেশকে ঘিরে অনেকে মনে করেন একটা সংকট তৈরি হয়েছে। সো সামগ্রিকভাবে, এবং এই অর্থনৈতিক সংকট মোকাবেলা, আমরা চীনের প্রসঙ্গ উল্লেখ করলাম, আমরা IMF-এর কথা উল্লেখ করছি, IMF ওয়ার্ল্ড ব্যাংকের সেখানে যুক্তরাষ্ট্রের এক ধরনের ইনফ্লুয়েন্স আছে। ভারতেও কখনো কখনো আমরা যদি তিস্তার এই প্রকল্প, যেটাতে
চায়না ইনভেস্ট করতে চেয়েছে, আমরা দেখলাম কিছুদিন আগে ভারতীয় পররাষ্ট্র সচিব এসে বলছেন, আমরা অবশ্য তাদের মুখে শুনিনি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখে শুনেছি যে তারাও এখানে ইনভেস্ট করতে চায়। সো আপনি কি মনে করেন এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় এই বহিঃসম্পর্কের জায়গাটা বা টানাপোড়েনটা বাংলাদেশ আসলে কিভাবে হ্যান্ডেল করছে বা কি করা উচিত? বাংলাদেশের সম্পর্কে নিয়ে যে কথাগুলো বলবো এগুলো কিছুটা কাউন্টার ইনটিউটিভ মনে হতে পারে, কারণ আমার চিন্তার সাথে মূলধারার চিন্তার কিছু তফাৎ আছে। তফাৎগুলোর দিকে না যাই, আজকের জায়গাতে বলতে পারি আমার মতে সরকার কোনো ধরনের বৈশ্বিক ভূ রাজনৈতিক চাপের মধ্যে নাই। আমেরিকা এবং ভারত, তাদের যে অ্যালায়েন্সটা এখানে আছে প্রশান্ত মহাসাগরে, একই সাথে জাপান সহ, এটা চায়নাকে কাউন্টার দেওয়ার জন্যই। এবং সেই অ্যালায়েন্সটা কমফোর্টেবল যে বর্তমান আওয়ামী লীগ সরকার কখনোই চায়নাকে এমন কোনো লিভারেজ দিবে না যেটা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে ভারতীয় প্রশাসনের আমেরিকার উপরে যে দখলটা আছে, যেটা অ্যাকচুয়ালি আমি 2013-এর রাজনীতিকে নিয়ে প্রশ্ন করে গেছি, বিকজ এটা শুধুমাত্র 2013 না, এটা অনেক আগের থেকেই ছিল, এটা কখনোই পাল্টায়নি। সে জায়গায় গিয়ে শেখ হাসিনার সাথে, সরকারের সাথে যেহেতু ভারতের একটা ঘনিষ্ঠতা আছে, সেই জায়গায় গিয়ে অন্তত পশ্চিমাদের কাছ থেকে আমি সরকারের উপরে কোনো ধরনের রাজনৈতিক চাপ দেখি না। এবং আমরা এটা দেখতে পারি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির আচরণে। এমনকি 2013 সালে যখন আইএমএফ বিভিন্ন ধরনের লোন দেওয়া বন্ধ করতে পারে এ ধরনের আলাপ আসতেছিল, ওই সময়গুলো যেহেতু আমরা প্রতিদিনই তো আসলে অর্থনৈতিক ঘটনাগুলো অনেক ডিপলি ফলো করি, যেগুলো আসলে সাধারণ মানুষের জন্য অত ইম্পর্টেন্ট না। যেমন মনে করেন, সরকার প্রত্যেক 1-2 মাসেই দেখতেছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নতুন করে $500 মিলিয়ন বাজেট সাপোর্ট পাচ্ছে, এখানে টাকা পাচ্ছে, ওখানে টাকা পাচ্ছে। ফলে আসলে আমেরিকার পক্ষ থেকে সরকারের উপরে চাপ থাকলে ওগুলা কিন্তু তখনই প্রশ্নের মুখে থাকতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আসলে বাংলাদেশে আমরা একটা গণতন্ত্রের সংকটে থাকা মানুষ, গণতন্ত্রকামী মানুষ, কিন্তু ভূ রাজনীতিতে গ্লোবাল ওয়েস্ট বাংলাদেশকে আমরা যেই চোখে দেখি সেই চোখে দেখে না। তারা দেখে যে শেখ হাসিনার অধীনে এখানে একটা মিনিমাম স্ট্যাবিলিটি আছে, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতেছে না, উঠতে দিলে খুব কঠোর হস্তে দমন করা হচ্ছে। তারা দেখে যে এখানে একটা মিনিমাম ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আছে, যদিও এই স্ট্যাবিলিটিটা গত 2 বছর ধরে চলে যাচ্ছে, সেটা নিয়ে তাদের অত মাথা ব্যথা নাই। কিন্তু তারা যে কনসিডারেশন গুলোতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশকে যাচাই করে, তারা এইভাবে বলে যে পৃথিবীর সব দেশের ডেমোক্রেসি আনার দায় আমাদের নাই, এবং এটা তারা ট্রুলি মিন করে। কিন্তু হ্যাঁ, তারা একটু ধাক্কা দেয়, তারা অল্প কিছু প্রোগ্রাম করে, তারা নাচ করে, বিকজ তারা জেনারেলি চায় যে বাংলাদেশের মতো দেশে ডেমোক্রেসি আসুক। কিন্তু সেইটার জন্য তারা যে একটা ভূ রাজনৈতিক ঝুঁকি নিবে, সেটা নেওয়ার মতো কোনো স্টেক বাংলাদেশে আমি দেখি না। চায়না প্রশ্নে আমার আলাপটা কেউই গ্রহণ করবে না, তবুও বলে রাখি, আমি চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়ে খুব ডিটেল গবেষণা করেছি। আমার মতে চাইনিজরা কখনোই শেখ হাসিনার সরকারকে ডিপলি সাপোর্ট দেয়নি। ভূরাজনৈতিক একটা সংকটের বিষয় আছে, আমি এটা একটু পরে আসবো। 2016-তে যখন সোনাদিয়া প্রকল্পটাতে অনেক দূর এগিয়ে গিয়ে শেখ হাসিনার সরকার ফেরত আসলো, ঋণ স্বাক্ষর হয়ে যাচ্ছিল, সে সময় শুধুমাত্র সুদের হারের প্রশ্ন দেখিয়ে ফেরত আসছে বাংলাদেশ সরকার, যেটা চাইনিজরা তখনই ধরে নিছে, বুঝে নিছে যে অ্যাকচুয়ালি ভারতীয় চাপ, হ্যাঁ ভারতীয় চাপ, ওটা তখন খুব পাবলিকলি আসছিল। এবং ফলে বুঝে নিচ্ছে যে আসলে আওয়ামী লীগ সরকার কখনোই ভারতের জন্য ঝুঁকিপূর্ণ কিছু করবে না। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শি জিনপিং এর আপনার চাইনিজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বিআইসিএম করিডোর ছিল। এই বিআইসিএম করিডোর হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার করিডোর। এটা কিন্তু শি জিনপিং এর এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে 5টা রোড আছে, একদম 5টা লেন আছে, এই 5টা লেন থেকে এটা একটা ছিল। and they backed off from that project। এবং এটা নিয়ে একবার একটা মোটর ক্রেড হয়েছিল, কিন্তু তারপরে 2014 পরে এটা তেমন কোনো আগায়নি। সো আমি মনে করি চাইনিজ নেতৃত্বের সেই প্রজ্ঞা আছে যে ওনারা বোঝেন যে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক্যালি কোনো মতেই তারা ম্যানিপুলেট করতে পারবে না, বিকজ শেখ হাসিনা কখনোই ভারতকে
করে অখুশি করে বা ভারতের স্বার্থের জন্য ভূ রাজনৈতিক স্বার্থের জন্য ঝুঁকি নিবে এমন কিছু করবেন না। এটা ভেরি ক্লিয়ার টু দেম, এটা আমাদের কাছেও ক্লিয়ার, চাইনিজদের কাছেও ক্লিয়ার। ফলে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে সম্পূর্ণভাবে আমার মতে, এবং আমার সাথে অধিকাংশ বিশ্লেষকই ডিসএগ্রি করবেন, সেটা হচ্ছে ব্যবসায়িক। এবং এই ব্যবসায়িক সম্পর্কের একটা রাজনৈতিক এলিমেন্ট আছে, এটা আমি একটু পরে বলছি। সেটা হচ্ছে যে চায়নার সাথে পৃথিবীর সকল দেশের ব্যালেন্স অফ ট্রেড নেগেটিভ, পৃথিবীর সকল দেশের। ফলে চায়নার থেকে যে আমরা 18 বিলিয়ন না 20 বিলিয়ন নেই, এটা কোনো পলিটিক্যাল বিষয় না, এটা ভারতের সাথেও চায়নার তার থেকে বড় ইয়ে আছে। সো এই জায়গাগুলোতে চায়নার থেকে আমাদের বাণিজ্য অনেক বেশি, এটার কারণে চায়নার সাথে ভূ রাজনীতি কোনো সম্পর্ক গড়ে ওঠে না। এবং চাইনিজ বিনিয়োগ যদি আমরা দেখি, আমি এটা নিয়ে খুব দীর্ঘ গবেষণা করেছি। আমি এটা নিয়ে 2022 সালে ভারতের ওয়ারিনে একটা আর্টিকেল লিখেছিলাম, যার আমি নাম দিয়েছিলাম যে চাইনিজ ইনভেস্টমেন্ট ওয়ারিনে টিক আপ। আমি তাতে দেখাইছি চাইনিজ বিনিয়োগ বাংলাদেশে কমে আসছে। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 2022 সালে আমি যে গবেষণাটা করেছিলাম, তখন আমি এক্সটার্নাল রিসোর্স ডিপার্টমেন্টের একটা চিঠি, মানে একটা কাগজ সাংবাদিকদের তরফ থেকে আমার হাতে আসছিল। ওই সময় 18টা প্রকল্প ছিল, তারা নতুন করে আরো 9টা প্রকল্প পাঠাইছিল, একটাও চাইনিজরা গ্রহণ করেনি। ফলে আসলে আমি যেহেতু ডেটা দেখি, আমি এই ডেটাতে কোথাও দেখি না যে চাইনিজরা বাংলাদেশে ব্যাপকভাবে ভূ রাজনীতিক কোনো কিছু ইয়ে করছে। হোয়াট দে ডু, এটাকে বলে হচ্ছে ডিপ্লোম্যাটিক পারফর্মিটি। তারা আমেরিকান রেটোরিকের এগেনস্টে তারা অনেক কথা বলে, এটা চায়নার সব দেশে বলে। সো দিস ইজ ওয়ান। একটা জায়গায় যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে চাইনিজ কোম্পানিরা বাংলাদেশের ব্যুরোক্র্যাটস এবং এই বাংলাদেশের মিনিস্ট্রিগুলোর সাথে কাজ করা কিছু লোকাল কোম্পানি, যাদের বড় অংশে আওয়ামী লীগের নেতা, সংসদ এবং বিভিন্ন কর্মী, তাদেরকে নিয়ে একটা 3 পক্ষের একটা ইয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে তৈরি হয়েছে। ফলে এই কোম্পানিগুলো আওয়ামী লীগের কন্টিনিউশন চায়, বিকজ চাইনিজ কোম্পানিজ আর মোর করাপ্ট দেন সাউথ কোরিয়ান অর অন্যান্য আমাদের যদি ওয়েস্টের যে কোম্পানিগুলো আছে, যারা সবাই চলে গেছে। স্যামসাং ট্যামসাং কিন্তু গত কয়েক বছরে তেমন কোনো বড় প্রকল্প পায় নাই। ফলে এইখানে একটা ক্যাবাল তৈরি হয়েছে। সেইটাকে ভূ রাজনীতিক বলবো কিনা আমি জানি না। এখন যেটা আমার কাছে ক্রিটিক্যাল মনে হয়, এটা হচ্ছে চায়নার বিষয়। আমি বললাম যেটা খুবই কাউন্টার ইনটিউটিভ কথা, কাউকে অ্যাকসেপ্ট করার দরকার নেই। কিন্তু যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে গত 2 বছরে কিন্তু সরকার কোনো দেশ থেকে সাহায্য আনতে পারেনি। আপনাদের মনে থাকতে পারে, এটা আমি ফলো করি, আমি একজন অর্থনীতিবিদ। আমি প্রত্যেকটা মানে অনেকগুলো বড় বিষয় নিয়ে আমাকে ডেইলি ট্র্যাকিং করতে হয় আমার বইয়ের কাজে এবং গবেষণার কাজে। ব্রুনাইয়ে সরকার বাংলাদেশ থেকে গিয়েছিল, বা ব্রুনাইয়ের আসছিলেন, সুলতান আসছিলেন, $5 বিলিয়ন না কয় বিলিয়ন ঋণ দেওয়ার কথা ছিল, দেয়নি। সৌদি আরবে গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা, আমি যদি ভুল না করে থাকি, আজকে থেকে 3-4 মাসের মধ্যেই লোন আসার কথা আসেনি। ভারত বাংলাদেশের সাথে কারেন্সি সোয়াপ আমি অনেকদিন ধরে এক্সপেক্ট করতেছিলাম যে অ্যাটলিস্ট $2 থেকে $3 বিলিয়ন কারেন্সি সোয়াপ করবে, হয়নি। চায়নার সাথে $5 বিলিয়ন কথা হচ্ছে। আমি এক্সপেক্ট করতেছি চায়না এটা করবে, বিকজ বাংলাদেশের যে ডেট সার্ভিসিং এর যে ক্যাপাসিটি আছে, যেহেতু চায়নার নিজস্ব একটা বিজনেস ইন্টারেস্ট আছে, এই বিজনেসে গিয়ে চায়না বাংলাদেশে $5-6 বিলিয়ন ঋণ দিতে পারে। কিন্তু যেটা খুবই ইন্টারেস্টিং, চায়নার সাথে পৃথিবীর 60টা দেশের সাথে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট আছে। আমি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের লোকের সাথে আমি কানেকশন মেনটেন করি। আমি তাদেরকে প্রশ্ন করছি যে তোমাদের সাথে কারেন্সি সোয়াপ কত দূর গেল, কিছু হয়নি। সো ভূ রাজনৈতিক জায়গায় আমরা যখন পাশ্চাত্যের দিকে তাকায়, পাশ্চাত্য নিয়ে দ্বন্দ্ব বা এই ধরনের বিভিন্ন জিনিস বলি, এই জায়গায় আমি দেখি পাশ্চাত্য ভেরি কমফোর্টেবল উইথ শেখ হাসিনা, পাশ্চাত্য কোনো সমস্যা নাই। চায়না ও বাংলাদেশকে যে স্ট্যাটাস কোথায় আছে, দুইটা একটা কথা বলবে, মুখ করবে, এভাবেই কমফোর্টেবল। এখানে আমি কোনো সমস্যা দেখছি না। যেটা আমি সরকারের জন্য ঝুঁকি দেখছি, যে আসলে একটা জনগণের গ্রহণযোগ্যতাবিহীন সরকারকে টিকায় রাখার জন্য বাংলাদেশের টোটাল ফরেন পলিসি রিসোর্স গত 10 বছরে যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে, ফলে কোনো দেশের সাথে আমাদের স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে ওঠেনি। এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে না ওঠার কারণে আমরা তেমন কোনো ঋণ পাইনি। আপনি স্ট্র্যাটেজিক সম্পর্ক যদি চায়নার সাথে বলেন, পাকিস্তানের সাথে, আমি নাম্বারসটা হয়তো ভুল করতেছি, $21 বিলিয়ন ঋণ নিয়েছে, বাংলাদেশে এখন বোধহয় $3 বিলিয়ন। আমি কিছু রিপোর্ট পেলাম, বললাম যে 20 বিলিয়ন নাকি আনরিপোর্টেড আছে এখনো। সেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক সম্পর্ক। ফলে বাংলাদেশের সাথে ভারত বাদে, আওয়ামী লীগ সরকার সাথে ভারত বাদে
কোনো দেশের স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে ওঠেনি। সবাই বাংলাদেশকে ব্যবহার করতেছে তাদের নিজস্ব ব্যবসার কাজে। এবং ভারতও দুঃখজনকভাবে, আমি আশা করছিলাম যে ভারত হয়তো কিছু সাপোর্ট দিব, কিন্তু ভারতও বুঝে গেছে যে এই সরকারের ডেপ সার্ভিসিং ক্যাপাসিটি ইজ গোয়িং ডাউন অ্যান্ড ডাউন। ভারতও তেমন কোনো সাপোর্ট নিয়ে আগে আসছে না। আমি সরি, কাউন্টার ইনটিউটিভ কথাবার্তা। না, লম্বা কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে উনি তো ইকোনমির জায়গা থেকে বলেছেন। আসলে চীন কেন্দ্রিক যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ইন্টারেস্ট আছে, সেটা এমন একটা জায়গায় গেছে যে আমেরিকা খুব বেশি কঠোর হতে পারেনি কিন্তু আওয়ামী লীগের উপরে এবং এই সরকারের উপরে। সেটাই হলো যে ইন্ডিয়ার ফাইনালি ইন্ডিয়ান লাইনটাই বেছে নিতে হয়েছে আমেরিকাকে, এবং সবসময় এটাই হয়। আসলে আমেরিকার ইতিহাস যদি দেখেন আপনি বিভিন্ন দেশগুলোতে, তাহলে দেখবেন আমেরিকা সবসময় বিজয়ী পক্ষে থেকেছে। কিন্তু আমেরিকা কাউকে গিয়ে বিজয়ী করে দিয়ে আসছে, এই নজর মানে এটার নজির খুব একটা নেই। সুতরাং বিএনপি যে প্রত্যাশা ছিল বা হবে বা সাধারণ মানুষ যেটা ভেবেছে তা নয়। এখানে অনেকগুলো কৌশলগত কারণও আছে। রোহিঙ্গা ইস্যুটা বড় একটা ইস্যু আছে। এখানে এতগুলো মানুষ 180 মিলিয়ন পিপল, বা আমরা যেটাকে বলি যে 200 মিলিয়ন বা 20 কোটি মানুষ, 90% বেশি মুসলমান। সুতরাং এইটাকে অন্যভাবে দেখে এখানে কোনো ধরনের অস্থিরতা, অশান্ত পরিবেশ, এবং এই জায়গাটা শেখ হাসিনাকে তারা একটা ক্রেডিট দিতেই চায় যে শেখ হাসিনা এতগুলো ঝুঁকির মধ্যেও একটা জঙ্গিবাদ মুক্ত পরিবেশ বজায় রেখেছে। এই ক্রেডিটটা তারা সবসময় দিতে, তাদের সমস্ত কৌশলগত পেপারে কিন্তু তারা এই কথাটা বলে। এশিয়া টাইমস অনলাইনে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানেও দেখা গেল যে প্রো ওয়েস্টার্ন রাইটার্সরা বাংলাদেশের অনেক নেগেটিভিটির মধ্যে পজিটিভলি দেখে এইটা যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, রোহিঙ্গা ইস্যু, এত কিছুর মধ্যেও যে একটা মিলিটেন্সিকে দমিয়ে রাখতে পেরেছে, ইসলামিক মিলিটেন্সি, এইটাকে তারা একটা বড় ক্রেডিট হিসেবে দেখতে চায়। এবং ইকোনমির ক্ষেত্রে কিন্তু এই কথাটা ঠিক যে ওরা ওই যেটা বললাম যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তারা দেখে যেখানে বিনিয়োগ করলে লাভ আছে কিনা। যদি বিনিয়োগ, মার্কিন বিনিয়োগ এখানে যা আছে, নতুন বিনিয়োগ আসতে গেলে তারা এখানে অনেকগুলো ক্যালকুলেশন করে, পলিটিক্যাল ক্যালকুলেশন এজ ওয়েল এজ তাদের যে মিলিটারি ক্যালকুলেশন আছে সেটাও দেখে। বাংলাদেশ কিন্তু এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার যে অ্যাসোসিয়েশন আছে সেখানে কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন ধরে পার্টিসিপেট করছে। প্যামসল না কি যেন বলে, সেখানে বাংলাদেশ আর্মি পার্টিসিপেট করে। বাংলাদেশের সেনাবাহিনীর বিশাল একটা ইনভলভমেন্ট আছে উইথ ইন্ডিয়ান আর্মি এজ ওয়েল এজ ইউএস আর্মি। সম্প্রতি পুতিন চীন ভ্রমণের পরে ইন্ডিয়ান রিয়াকশনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব বেশি ক্রিটিক্যাল না কিন্তু, বরং তারা বলছে আমরা সতর্ক দৃষ্টিতে দেখছি। তার অর্থ হলো কি, বাংলাদেশ ইন্ডিয়া, চায়না, রাশিয়া, জাপান এবং একই সাথে ইউএসএ, এদের সাথে একটা ভারসাম্যমূলক রিলেশন রেখেছে। ইকোনমিক্যালি কতটা বেনিফিটেড হয়েছে আমরা জানি না, কিন্তু সেহেতু জনাব জিয়া অনেকগুলো পরিসংখ্যান দিলেন যে হয়নি, কিন্তু পলিটিক্যাল বেনিফিট কিন্তু শেখ হাসিনা রিপ করতে পেরেছেন, এটা আমার কাছে মনে হয়, এবং এটা খুব স্ট্রংলি পেরেছেন। সেটাই তাকে একটা মানে বলতে গেলে আরামদায়ক জায়গায় রেখেছে এই জায়গাটাতে। এখানে কূটনীতির জায়গায় আমরা যেভাবে প্রত্যাশা করি বা বিএনপি যেভাবে প্রত্যাশা করছে, ডিপ্লোমেসি আসলে কিন্তু ম্যাথমেটিক্স না, ডিপ্লোমেসি অনেক বেশি সোশ্যোলজি। সুতরাং এটার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় এইভাবে শুধুমাত্র ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স দিয়ে সেটা যাচাই করা যায় না। সেই জায়গায় আমি বলবো যে শেখ হাসিনা অনেক লাভবান হয়েছেন, যে ভারতের মতন একটা বন্ধু, কঠিন বন্ধুত্ব, যে কোনো পরিস্থিতিতে তাকে একটা শিল দিতে পারে এবং দিয়েও যাচ্ছে, এটা ওবায়দুল কাদের নিজেও বলেছেন। এবং একই সাথে জাপান, ইউএসএ যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে কিন্তু আইএমএফ এখানে আসতো না। কিন্তু আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাক্টিভ হওয়ার কারণই হলো যে আমেরিকা চায় না যে বাংলাদেশ একটা ডিস্ট্রেসড অবস্থার মধ্যে পড়ুক। সেই জায়গা থেকেই এই সহযোগিতাগুলো কন্টিনিউ করছে। এবং ডোনাল্ডোর বক্তব্য, বাইডেনের চিঠি, যে দে ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড, তারা মানে কন্টিনিউ করতে চায়, সম্পর্কের মাত্রাটাকে এগিয়ে নিতে চায়। ক্রিটিক্যাল আছে, তারা অনেক ধরনের ক্রিটিক্যাল, তারা এখানে গণতন্ত্রের ব্যাপারে ক্রিটিক্যাল, মানবাধিকারের ব্যাপারে ক্রিটিক্যাল, তারা অপোজিশনের প্রতি বিহেভিয়ারে ক্রিটিক্যাল, প্রেসের ব্যাপারে ক্রিটিক্যাল, বাট অ্যাট দ্য সেম টাইম তারা এটার জন্য জীবন দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ আছে বলে আমার। সো আমরা একেবারে শেষের দিকে, জিয়া হাসান, আপনার কনক্লুডিং রিমার্কস সব মিলিয়ে। প্রথমে জিলুর ভাই আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। আমি ইসহাক ভাই লাস্টে যেটা বলেছেন, আসলে উনি অত্যন্ত অভিজ্ঞ বিশ্লেষক, ওনার প্রত্যেকটা কথাই আমি বলতে গেলে এগ্রি করি। আমার মূল ফোকাস অর্থনীতি। আমি মনে করি যে বাংলাদেশ অর্থনীতি সংকটের মধ্যে আছে। আমরা বিভিন্ন ম্যানিপুলেটেড ডেটা দিয়ে সংকটটা ঢেকে রাখছি, এবং আমরা আগামী 5 থেকে 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আমাদের অর্থনীতি খারাপ জায়গাটা অনেক স্পষ্ট হয়ে যেতে পারে।
এবং ওই সময় মানে এখনই আমরা, ঠিক আছে আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক কনভার্সন হোক, কিন্তু আমরা এটা চাই না যে বাংলাদেশে একটা অর্থনৈতিক সংকটে মানুষ সাফার করুক। এটা অনেকে চান, কিন্তু আমি পার্সোনালি এটা চাই না। ফলে সরকারের এখনো প্রুডেন্স দেখানোর সুযোগ আছে, এখনো সরকারকে কারেক্ট ডেটাগুলোর ভিত্তিতে তাদের নিজস্ব অনেকগুলো কাজকে রিঅ্যাসেস করার সুযোগ আছে, যেন এই সংকটটার মাত্রাটা কমে আসে এবং এটা মানুষের কাছে সহনীয় হয়। এটা আমি সরকারের কাছে আহ্বান করি। ধন্যবাদ। ইশতিয়াক রেজা, প্লিজ। আমারও সেম অবস্থান অলমোস্ট, যে আমি মনে করি সরকারের সামনে চ্যালেঞ্জটা হলো অর্থনীতি। ব্যাংকিং খাতে যে সমস্ত ঘটনা ঘটেছে, অন্তত এই জায়গায় শক্ত অবস্থান নেওয়া উচিত। যারা এতদিন প্রশ্রয় পেয়েছে তারা যেন আর না পায়, এবং ব্যাংকগুলোর ক্ষেত্রে আরেকটু গভীর দৃষ্টি দেওয়া, সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে ব্যাংকিং বিভাগ আছে এটিকে আসলে বিলুপ্ত করা ইমিডিয়েটলি প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য। অন্যথায় দ্বৈত শাসন রেখে আর্থিক খাতের সুশাসন কোনোভাবেই সম্ভব হবে না। এবং আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে অনেক বেশি বাস্তব ভিত্তিক হওয়া, যে আমরা একটা বিশাল বাজেট দিলাম, পরে বাস্তবায়ন করতে পারলাম না। সামনে যেহেতু বাজেট, তাই আমি এটা বলছি যে নতুন যে বাজেট আসছে সেখানে অনেক বেশি বাস্তবায়নের তাগিদটা থাকা উচিত, বড় করে বাজেট দেখানোর চাইতে। রেভিনিউ ক্ষেত্রেও আমাদের কিন্তু বাস্তবভিত্তিক হওয়া প্রয়োজন। আমরা অনেক বেশি কোয়েরসিভ হয়ে দাঁড়িয়েছি কিন্তু রেভিনিউর ক্ষেত্রে। রেভিনিউ খাতটাকে এতটা কোয়েরশনের মধ্যে রেখে এটা কিন্তু আসলে প্রো পিপল করা যাবে না। রেভিনিউ সেক্টরটাকেও একটা প্রো পিপল অ্যাপ্রোচ দেওয়া দরকার আছে, এবং সেখানে সেটা সম্ভব। সরকারে আমরা যে অনেক দিন থেকে চেষ্টা করছিলাম রাইট সাইজিং দ্য গভর্নমেন্ট, এটা কিন্তু হয়নি। সরকারের আকার বড় হয়ে গেছে। যেই দেশে সরকারের আকার মানুষের কল্যাণের আকারে চিতে বড় হয়ে যায়, সেখানে কিন্তু নিপীড়নমূলক অর্থনীতি তৈরি হয়। এই জায়গাটা থেকে বের করে আনার একটা রাস্তা বের করতেই হবে, সেটা করতে পারবে রাজনৈতিক নেতৃত্বই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জিয়া হাসান এবং মিস্টার সৈয়দ ইশতিয়াক রেজা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা মোটা দাগে এই সব জায়গায় একমত যে দেশে এখন যেটা হচ্ছে সেটা অরাজনৈতিক রাজনীতি, বিরাজনীতিকরণ হচ্ছে, অপরাজনীতি আছে এখানে। বা নির্বাচনী যে দেশে থাকে না সেই দেশে রাজনীতি থেকে কী লাভ, এই প্রশ্ন তারা তুলেছেন। এবং চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে এটাও আলোচনার মধ্যে নিয়ে এসেছেন যে সরকারের সঙ্গে বা ক্ষমতাসীনদের সঙ্গে আসলে জনগণের সংযোগটা সেই অর্থে এখন আর নেই। একইভাবে জনগণের সঙ্গে আসলে বিরোধী দলের বা প্রধান বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত বিএনপিরও সেই অর্থে কোনো এনগেজমেন্ট তৈরি হয়নি। অর্থনীতি আলোচনা বলেছেন যে অর্থনীতি চরম ঝুঁকিতে আছে এবং সংকটটা সর্বত্র, এবং বাংলাদেশ একটা পলিটিক্যালি ইকোনমিক্যালি একটা ফ্রাজাইল অবস্থার মধ্যে আছে, সে কথা ওনারা বলছিলেন। এবং রাষ্ট্রের পরিচালন ব্যয়, ব্যাংকিং খাতের সমস্যা, এই প্রশ্নগুলো আলোচনার মধ্যে এসছে। এবং কূটনৈতিক সম্পর্ক আলোচনা করতে গিয়ে একথাও ওনাদের মধ্যে আলোচনার মধ্যে এসছে যে বাংলাদেশ একটা সুবিধা, বিশেষ করে ক্ষমতাসীনরা একটা সুবিধাজনক অবস্থায় আছে, সেই অর্থে বৈশ্বিক চাপ তেমন কোনো আছে বলে ওনারা মনে করেন না। এবং একই সঙ্গে একথাও বলেছেন যে কারোর সঙ্গেই আসলে বাংলাদেশের একমাত্র ভারত বাদে কোনো স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি হয়নি, সেটা না চীনের সঙ্গে, না যুক্তরাষ্ট্রের সঙ্গে বা অন্য কোনো দেশের সঙ্গে। সো এবং সব কথার মূল কথা যে কথা বলেছেন যে বাস্তবে যে চিত্রটা ভয়াবহ হিসেবে দেখা যাচ্ছে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে যে ডেটার উপরে নির্ভর করে এই কথাবার্তা বলা হচ্ছে বা যে ডেটাগুলো তথ্য উপাত্ত জনগণের সামনে উপস্থাপন করা হয়, এগুলো অনেকটাই ফ্যাব্রিকেটেড। এবং ওনারা একথাও মনে করেন যে হয়তো নীতি নির্ধারকদের বা চূড়ান্ত সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কাছে প্রকৃত তথ্যটা রাজনৈতিক বাস্তবতার কারণে এমন একটা বাস্তবতার মধ্যে তারা ঢুকে পড়েছেন যে প্রকৃত তথ্য আসলে তাদের কাছে পৌঁছায় না, যেটা আসলে সংকটকে আরও ঘনীভূত করে চলেছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।